आपकी আদালতে আম আদমি পার্টির নেতা কুমার বিশ্বাসের ওপর অভিযোগ হলো যে ইনি নিজের পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিশ্বাস ভঙ্গ করেছেন। আচ্ছা দেখুন, কেজরিওয়ালজি আপনার পুরনো সঙ্গী ছিলেন, আপনারা একসঙ্গে সংঘর্ষ করেছেন, আপনি পার্টির একজন স্টার ক্যাম্পেইনার, প্রতিটা ইলেকশনে আপনার প্রয়োজন পড়ে আপনি যান, আপনি লোকপ্রিয় বটে, লোকজন আপনার কবিতাও শোনে, আপনার ফলোয়ার্স রয়েছে সোশ্যাল মিডিয়াতে, এত সব কিছু রয়েছে, তাহলে কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে যে অরবিন্দ কেজরিওয়াল ভেবেছেন যে ওকে রাজ্যসভায় পাঠানো যেন না হয়। এইসব কারণ ছিল। আর কি কারণ হতে পারে? एक वक्त तक मैं तेरी जरूरत बना रहा, अब यूं हुआ कि तेरी जरूरत बदल गई। একটু আগে আপনি বললেন যে একজন টাকা আনতে পারে, একজন হিসেব রাখতে পারে, আমি তো কার্যকর্তা আনতে পারি, এটা আনতে পারি, পার্টির প্রাথমিকতা তৈরি হয়ে গেছে, পরে পার্টি প্রাথমিকতা তৈরি করে নেবে, এ বিষয়ে আমার কোনো দুঃখ নেই। যদি মীরা ম্যাডাম চলে যান, আতিশি চলে যান, আশিস চলে যান, আশুতোষ চলে যান, একজন সামান্য কার্যকর্তা চলে যান, তাই আমার মত একজন কথা বলার বা আমার সমর্থনে যে লক্ষ লক্ষ কার্যকর্তা ছিল তাদের এ কথা বলার মুখ থাকতো না যে কুমার ভাই আপনি কেন এরকম বলছেন, কি সমস্যা আছে কুমার ভাই। আর আমি গত এনসিতেও এটা বলেছিলাম যে আমি যদি কোনো পদও না পাই, যদি আমি শুধু কার্যকর্তাই থাকি, তবু আমি কুমার বিশ্বাসী থাকবো, কারণ পার্টির আমাকে প্রয়োজন পড়বে। এবার এটার কি উত্তর দেবেন? এই যে 2G রয়েছে, গুপ্তা দোয়ে যিনি রয়েছেন, এর কি উত্তর দেবেন? করতে থাকুক জাস্টিফিকেশন, বলতে থাকুক, তাহলে ইতিহাস রাতে ঘুমের মধ্যে আপনাকে জাগিয়ে তুলবে। না, ওনারা তো জাস্টিফিকেশন এটাও দিয়েছেন যে গুপ্তাজি হরিয়ানাতে খুব পপুলার, হরিয়ানাতে 16% বৈশ্য ভোট রয়েছে। প্রথমত তো এটা খুবই নিন্দজনক একটা কথা। আমরা কি এই নিয়ে কথা বলবে যে কত % বৈশ্য ভোট রয়েছে, কত % দলিত ভোট রয়েছে, কত % মাইনরিটি ভোট রয়েছে? এই রাজনীতি করতে এসেছিলাম? এটা ভাঙার জন্যই তো আমরা এসেছিলাম। আর দ্বিতীয়ত, আমি যেটা কালকে শুনেছি আমাদের প্রবক্তা লোকজনেরা বলেছিলেন যে ওনারা হরিয়ানাতে জিতিয়ে দেবেন, এটা তো এক কথায় আমার নেতার অপমান। অরবিন্দ কেজরিওয়াল তো হরিয়ানার মানুষ, ওনার মুখের কি আর সেই দাম নেই যে উনি হরিয়ানাকে জেতাতে পারবেন না? আমরা বাইরে থেকে একজনকে নিয়ে এসেছিলাম, আমরা বাড়ির সব থেকে শক্তিশালী মানুষকে ভরসা করতে না পেরে বাইরের ধার করা লোকের উপর ভরসা করছি। এই কথাটা তো যে কার্যকর্তা বলে থাকুক না কেন, সে তো আমাদের নেতাকে অপমান করেছে। উনি আদ্যপান্ত একজন হরিয়ানার মানুষ, উনি শিবানী গ্রামে থাকেন, উনি হরিয়ানাকে জেতাবেন, এতে সমস্যা কোথায়? এটা তো একটা ফালতু তর্ক, এটা তো একটা মিথ্যে বলার জন্য হাজারটা মিথ্যে বলবেন আর ফাঁসতে থাকবেন। কিন্তু আপনি তো এটাও বলেছেন যে অরবিন্দ কেজরিওয়াল আপনাকে একটা কনভে করেছেন যে মেরে তো ফেলবে কিন্তু শহীদ হতে দেবে না। তো এটা আবার কোন টেকনিক রয়েছে ওনার কাছে? না, আসলে উই দ্য নেশন ভিডিও নিয়ে উনি খুব রেগে গেছিলেন, তাই এটা বলা হয়েছিল যে এটার জন্য ক্ষমা চান। সেই সময় মনীষ বাইরে বেরিয়ে এসে বলেছিলেন যে এমন কিছুই বলা হয়নি। আর গতকাল গোপালবাবু বলেছেন যে হ্যাঁ, উই দ্য নেশন সরিয়ে দেওয়া উচিত, আর উনি উই দ্য নেশনের ভিডিও করে খুবই ক্ষতি করেছেন। কাশ্মীরে যে সৈনিকদের সঙ্গে মারপিট হয়েছিল, আমি তার বিরুদ্ধে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি দুর্নীতি নিয়ে একটা লাইনও বলেছিলাম। আর যেই আমি ভিডিওটা বিকেলে বললাম যে আমি ঋষিকেশে এসে লোড করলাম, পরে সকালে আমি দেখলাম যে আমাদের কনভেনার লিখেছে আমাদের ভেতর থেকে ভিডিও নাড়িয়ে দিয়েছে, দারুণ হয়েছে, সবাই দেখবেন। গোটা পার্টি টুইট করেছে, প্রতিটা মানুষ কি দারুণ প্রশংসা করেছে, ন্যাশনাল পেজে করেছে। এখন বলছে যে ওটা অন্যায় ছিল, আপনি অন্যায় করেছেন। তাহলে হয় তখন অন্যায় বলেছিলেন, না হলে এখন অন্যায় বলছেন, দুটোর মধ্যে একটা তো সিদ্ধান্তে আসুন। আর আমি তখনই বলে দিয়েছিলাম, যখন আমাকে বলা হয়েছিল ক্ষমা চাইতে, আমি বলেছিলাম যে আমার কাছে সবার আগে দেশ, তারপর হলো দল, তারপর হলো নেতা, তারপর কার্যকর্তা, আর সবশেষে হলাম আমি। এর প্রাথমিকতা আমি বদলাতে পারবো না। এটা আমি দেশের সৈনিকের আত্মসম্মানের জন্যই বলেছিলাম। আর 200 বছর পর, 300 বছর পর ইতিহাসে যদি একটা পৃষ্ঠাতেও আমার নামে একটা লাইন লেখা হয়, তাহলে এই ভিডিওটা দেখে মানুষ গর্ব করবে যে উই দ্য নেশনের এই ভিডিওটার জন্য কুমার বিশ্বাসকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে বোঝাপড়া করেনি। আর আমি আপনাদের আপকি আদালতের দর্শকদের গতবার ভরসা দিয়ে গেছিলাম, এখনো ভরসা দিচ্ছি, দেশের কথা যদি হয় তাহলে নিজের বিরুদ্ধেও কথা বলবো, নিজের বাবার বিরুদ্ধেও কথা বলবো, এর সঙ্গে কোনো বোঝাপড়া করব না। কিন্তু এটা তো সত্যি যে এমসিডির ইলেকশনের আগে আপনি ভিডিও জারি করেছিলেন, বলেছিলেন যে অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির প্রশ্নে মৌনব্রত পালন করছেন। না, আমি এরকম কিছু বলিনি। আমি শুধু এটা বলেছিলাম যে জাতীয়বাদের নামে আপনি সরকার গঠন করবেন, আর তারপরও কাশ্মীরে আপনার সরকার থাকা সত্ত্বেও যদি সৈনিকরা মার খায়, তাহলে লোকরা আপনাকে জিজ্ঞেস করবেই। দুর্নীতির বিরুদ্ধে আমরা সরকার গঠন করবই, আর তাতে আমাদের বাড়িতে হওয়া দুর্নীতির প্রশ্নের হাত থেকে আমরা বাঁচার চেষ্টা করব। সেটা ঠিক কি ভুল সেটা নিয়ে চর্চা হবে, আদালত চর্চা করবে, সিবিআই চর্চা করবে, রাস্তায় সংঘর্ষ করব, কিন্তু আমরা বলবো না আমরা কথা বলতে চাই না, তাহলে মানুষ আপনাকে প্রশ্ন করবেই। প্রশ্নের হাত থেকে আপনি বাঁচবেন, অথচ প্রশ্নের জন্যই আপনি এসেছিলেন। আমরা সবাই অসহমতি লোকজনের সহমত জোটছিলাম। আমরা তখন বলেছিলাম যে প্রশ্ন করতে দিচ্ছে না, এরা কারা যারা আমাদের জিজ্ঞেস করছে হু দ্য পিপল অফ ইন্ডিয়া। তখন আমরা বললাম যে তুমি কে জিজ্ঞেস করার যে আমরা কাকে বেছে নিয়েছি, আমাদের ইচ্ছে, আমরা যাকে ইচ্ছে বেছেছি। তো এটা তো একেবারেই ভুল কথা হলো। তখন একরকম বলেছিলেন, এখন অন্যরকম বলছেন। কিন্তু আপনাকে নিয়েও তো প্রশ্ন উঠছে যে আপনার জন্য আম আদমি পার্টি দিল্লিতে এমসিডির নির্বাচন হেরে গেছিল।
যদি আমি এত বড় নেতা হই যে আমি থাকলে দিল্লিতে সরকার তৈরি হতো আর আমি না থাকলে হেরে যেত, তাহলে তো পার্টির আমাকে খুব সম্মান করা উচিত আর আদর করা উচিত। আরে ভাই, কুমার বিশ্বাসকে খুবই প্রয়োজন। আমার মনে হয় না যে আমার জন্য হেরেছে, হাজার হাজার কার্যকর্তার প্রয়োজন পড়েছিল। নীতিতে নিশ্চয়ই কোনো গোলমাল ছিল। আপনি পাঞ্জাবে প্রচার করতে যাননি, গোয়াতেও প্রচার করতে যায়নি, ওখানেও পার্টি হেরে গেছে। না দেখুন, পাঞ্জাবে আমি নেশার বিরুদ্ধে গান লিখেছিলাম, আমার বিরুদ্ধে কেস হয়েছিল, আমাকে ডেকে আমি 5-6 বার নিবেদন করেছিলাম আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন, কিন্তু আমাকে না করে দেওয়া হয়েছিল। আমাকে বলা হয়েছিল যে ওখানে কিছু একটা ফ্যানেটিক মুভমেন্ট আছে আর আপনার উপরে সবাই বিরক্ত। আর আজ যখন আমি আমেরিকা যাই বা যেখানেই যাই না কেন, আমি দেখি যে আমার শোয়ের বাইরে 20 জন খালিস্তান সমর্থক হিন্দুস্তান মুর্দাবাদ স্লোগান দিয়ে সামনে চলে আসে। কুমার বিশ্বাস মুর্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ। রজতবাবু, এই বিষয়ে আমি খুবই আনন্দিত হই যে আমি যেখানেই যাই ভারতের বিরুদ্ধে ওঠা প্রতিটা আওয়াজ আমাকে তাদের শত্রু মনে করে। এর চেয়ে ভালো আর কি হতে পারে? এটা আমার কাছে খুবই গর্বের বিষয় আর আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো। আমাকে না করা হয়েছিল যে পাঞ্জাবে যাবেন না। যখন গোয়া গেলাম তখন গোয়াতে বলা হয়েছিল যে আপনি রাস্তায় ঘুরে ঘুরে ডোর টু ডোর ক্যাম্পেইন করুন, আমি সেটাও করেছি। আপনার তো আরো সৌভাগ্য যে আপনার পার্টিও আপনাকে শত্রু মনে করে। না না, দেখুন, যখন চাণক্যকে ডেকে মগধের মহামন্ত্রী দণ্ড বলেছিল যে তুমি মগধের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, তখন মহাত্মা চাণক্য একটা বাক্য বলেছিলেন প্রধানমন্ত্রীকে, যে প্রধানমন্ত্রী মহাশয়, আপনি নিজে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, নন্দ বংশ কিন্তু মগধ নয়। তাই 2 জন বা 3 জন লোকের যে গোষ্ঠী রয়েছে সেটা আম আদমি পার্টি নয়। আম আদমি পার্টি হলো লক্ষ কোটি মানুষের ভিড় যারা বাইরের রাস্তায় দাঁড়িয়ে থাকে আপনার অপেক্ষার জন্য। তাই 2-3 জন লোক যারা মনে করছেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আর বিরোধিতা করছেন, পার্টির প্রতিটা কার্যকর্তা অন্য কাউকে বাবু বলে সম্বোধন করেন কিন্তু আজও আমাকে কুমার ভাই বলে ডাক। এটাই হলো আমার শক্তি, এটাই আমার পাওয়ার পার্টিতে। কিন্তু আপনি তো নিজেই বলেন যে অভিমন্যুর মতো মারা পড়বেন। হ্যাঁ, আপনারা যদি কোনো মহারথীকে ঘিরে ফেলেন তখন একরকম কথা বলেন, এখন অন্যরকম কথা বলবেন। এভিডেভিট আগে তৈরি হয়ে যাবে, পিএসসি পরে হবে, তাহলে মানুষের তো সন্দেহ হবেই। কিন্তু অভিমন্যু যেদিন যুদ্ধ করতে গেলেন সেই প্রসঙ্গটা আমার মনে পড়লো যে সে সবার পায়ে হাত দিয়েছিল, তখন সবাই বলেছিল যে বিজয়ী ভব, বিজয়ী ভব। যখন মামার পা ছুঁয়েছিল তখন কৃষ্ণ বলেছিলেন যশস্বী ভব। অভিমন্যুর মা তখন একটু কষ্ট পেয়েছিলেন। যখন ও চলে গেল তখন দ্রৌপদী কৃষ্ণকে জিজ্ঞেস করলেন যে তুমি তোমার ভাগ্নেকে বিজয়ী ভব কেন বললে না, যশস্বী ভব কেন বললে? তখন কৃষ্ণ দ্রৌপদীকে বলল যে যুদ্ধে হয় কেউ হারে নয় কেউ জেতে, হয় কেউ জেতে না হলে কেউ হারে, কিন্তু কারোর কারোর যশ অমর হয়। আমার ভাগ্নে হারবে কি জিতবে সেটা আমি জানি না, কিন্তু কুরুক্ষেত্রের ওর যশ মহাভারতের সর্বশ্রেষ্ঠ যোদ্ধার মধ্যে গোনা হবে। তাই আমি হেরেছি কি জিতেছি সেটা আমি জানি না, কিন্তু সত্যের জন্য লড়াই করার যোদ্ধাদের মধ্যে আমার যশ বড় বড় অক্ষরে লেখা থাকবে। এর জন্য আমি গর্ব অনুভব করি, আমার বাবা মা, আমার কার্যকর্তারাও গর্ব অনুভব করবে। কিন্তু এটা তো সত্যি যে অরবিন্দ কেজরিওয়াল, যিনি আপনাকে এত মান সম্মান দিয়েছেন, এত নাম দিয়েছেন, আপনাকে ক্যাম্পেনিং করার সুযোগ দিয়েছেন, কিন্তু উনি যা কিছুই বলেন না কেন আপনি তার বিরুদ্ধে বলেন। উনি সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাইলেন আর আপনি সার্জিক্যাল স্ট্রাইকে গ্লোরিফাই করলেন। না দেখুন, আমি আগেও বলেছিলাম যে ওটা আনওয়ান্টেড ভিডিও ছিল আর তার জন্য আমি বারণ করেছিলাম, আর এটার জন্য আমার সঙ্গে তুমুল মতভেদ হয়েছিল, সেটা সবার সামনে এসেছে, সেটা বলতে কোনো অসুবিধা নেই। আমি একাই এমন একজন বন্ধু যে সিঙ্গুলারের কথা বলি, অরবিন্দ বলে ডাকি, আর আমার মনে আছে যে ওটা নিয়ে যখন খুব বচসা চলছিল, বলা হচ্ছিল যে বলতেই হবে, তাহলে তুমি বলো। আমি বললাম আমি তো বলবোই না, একদম অন্যায় এটা, এর স্লোগান অন্যদিকে যাচ্ছে, তাতে তুমি যাই বলো না কেন। তখন আমার চোখে জল এসে গিয়েছিল। ভেতরে গিয়ে আমি বললাম যে এটা করো না, পাকিস্তান এটা তুলে নেবে, ফ্রন্ট পেজে ছাপিয়ে দেবে। কেউ শোনে না স্যারজি। আমি বললাম বন্ধু এটা সেনার মনোবল, আরে এসব কিচ্ছু না, আগে মোদি সরবে তারপর সবকিছু ঠিক হবে, এটাই মেনে চলতো। তাহলে এবার বলুন যে ওর কথাতে যদি রাগ প্রকাশ পায়, তাহলে আমি যুদ্ধের সমর্থক নই। যে মা তার সন্তানকে যুদ্ধে পাঠিয়ে দেয়, যে স্ত্রী তার সিঁদুরকে পাঠিয়ে দেয়, বোন তার রাখিকে পাঠিয়ে দেয়, সেই সেনা যারা ভেতরে ঢুকে সন্ত্রাসবাদীদের মেরে এসেছে, সে যখন বাড়ির মধ্যে দেখবে যে রাজনীতির নামে নির্বাচিত লোক এটা বলছে যে তাদের প্রমাণ সাথে নিয়ে চলো, তারা সব বুঝে যাবে, তখন তারা আমাদের সম্বন্ধে কি ভাববে। রাতের পর রাত কবি সম্মেলনে গালাগাল শুনেছি এই কথা নিয়ে, বসে বসে হাসতে হাসতে। আমি কি করতে পারি? সৈনিকদের জন্য আমি একজন গান গাওয়া কবি, কারগিলে আর সিয়াচিনে গিয়ে অগ্রিম মোর্চায় মনোবল বাড়ানো একজন কবি। যদি এই কথাতেও চুপ করে থাকতে হয় আর আপনাকে সঠিক পরামর্শ না দেয়, তো আমি তো কোনো খারাপ পরামর্শ দিইনি, আমি তো আপনার শত্রু না, আমি তো আপনার ভাই ছিলাম। আমি চেয়েছিলাম যে যখন আপনি দেশভক্ত, তাহলে মানুষ আপনাকে দেশভক্ত রূপেই দেখুক। জোর করে কেন এটা মনে করবে যে আপনি দেশের বিরুদ্ধে? কিন্তু এর জন্য তো আমারই লোকসান হলো। এতে কি গেল এলো? অনেক সময় আপনি অ্যাক্সিডেন্টকে আটকাতে গিয়ে নিজে মারা যান, ওরা তো বেঁচে যায়, কিন্তু রাস্তায় যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনি মারা যাচ্ছেন। এটা শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইকের উদাহরণ নয়, ইভিএম মেশিন। অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যদি আমরা হেরে যাই তাহলে ইভিএম মেশিনের জন্য আমরা হেরে যাব। হেরে যাওয়ার পর বলছেন ইভিএম মেশিনের তদন্ত হোক, কিন্তু আপনি বলছেন যে ইভিএম মেশিনে কি আছে? না, আমি এটা বলিনি। আমিও বলেছি, সঞ্জয় সিং বাবু বলেছেন, যিনি আমাদের রাজ্যসভার সদস্য,
সে আমার ছোট ভাইয়ের মতো। আমরা সবসময় বলেছি যে আমরা ইভিএম এর জন্য হেরেছি, কিন্তু তার মধ্যে গন্ডগোল আছে, অবশ্যই তার পরীক্ষা হওয়া উচিত। নির্বাচন কমিশনকে জানান, সুপ্রিম কোর্টে রিপোর্ট করুন, প্রদর্শন করুন, কিন্তু আমরা অন্য কিছু কারণবশতও হেরেছি, সেটা নিয়েও আমাদের চর্চা করা উচিত। এমন কি ছিল যে যখন আমি আন্না আন্দোলনের পরে যখন আমরা পার্টি বানাচ্ছিলাম, তখন আমি একটা চ্যানেলে গেছিলাম, সেখানে যে টাচ আপ করার ছেলেমেয়েরা থাকে তার মধ্যে একটা মেয়ে আমাকে দেখে কাঁদতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, সে বললো আমরা ভগৎ সিং রাজগুরুকে দেখিনি, আমরা আপনাদের দেখেছি। আমরা ওখান থেকে চলতে চলতে এখানে এসে গেলাম যে লোকে আমাদের নিয়ে হাসাহাসি বন্ধ করে দিল, চর্চা বন্ধ করে দিল। তাহলে আমাদের তো একটু ভাবতে হবে যে আমরা কি ছিলাম, কি হয়ে গেছি, আর পরবর্তীকালে কি হবো। এসো বিচার করি আজকের এই সমস্যাগুলো নিয়ে। আমি বলছি এসো বিচার করি না, ওরা বলছে সব ঠিক আছে, আমরা সব জায়গায় সরকার বানাবো, লক্ষদ্বীপে বানাবো, আন্দামানে বানাবো, সব জায়গায় বানাবো। এখন এটা তো খুব অন্যায় কথা। কার্যকর্তাদের কতদিন আর ঘুমের মধ্যে ফেলে চলছে, রাখবেন? এটা তো আপনি বলেছিলেন যখন কপিল মিশ্রা অভিযোগ দায়ের করলেন যে অরবিন্দ কেজরিওয়ালকে উনি 2 কোটি টাকা নিতে দেখেছেন। উনি এই কথার প্রমাণও দিয়েছেন। আপনি বললেন যে না না, অরবিন্দ কেজরিওয়াল তো ধোয়া তুলসী পাতা, উনি দুর্নীতিবাজ নন। আজও এটা বলছি যে কারো ওপরে অস্তিত্বহীন প্রশ্ন তোলা, যেমন ওই 7 মাস আগে যেমন খুনের ষড়যন্ত্র শুরু হয়েছিল শহীদ হওয়ার, যেখানে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল যে একটা হয় না, যেটা হয় হালাল, আর একটা কি যেন বলে তাড়াতাড়ি কেটে ফেলা, তারপর কি যেন বলে? ঝটকা। ঝটকা। তা এটা সিদ্ধান্ত নেওয়া হলো যে কি আর করা যাবে। তখন ওই লোজপা থেকে এক বিধায়ককে দিয়ে বলানো হলো যে কুমার বিশ্বাস তো 40-50 কোটি টাকা, কত কোটি আমি মনেও নেই আমার, তো আমার ওপর অভিযোগ করলো। তারপর ভয় পাওয়ানো হলো যে বাইরে বের করে দাও। আর আজ পর্যন্ত সেটাতে কিছুই প্রমাণ হয়নি, সেটা ফেরত নেওয়া হয়েছে। আমি পিএসসিকে লিখেও পাঠিয়েছিলাম যে 3 ধরনের কথা হতে পারে, যদি ও সঠিক বলে থাকে তাহলে আমাকে বের করে দাও, যদি ও ভুল বলে থাকে তাহলে ওকে বের করে দাও। যদি পার্টিকে বাঁচাতে চাও বা না চাও, একজন বিধায়ক হয়ে যাবে। যদি মুসলিম বিধায়ককে বাঁচাতে হয় তাহলে ও আমার থেকে কয়েক বছরের ছোট, তাহলে পিএসসি করে দাও, ওকে দিয়ে বলাও যে কুমার ভাই একজন বড় নেতা, বড় ভাই, ভুল হয়ে গেছে। আমি বলবো যে আমার ছোট ভাই, ক্ষমা করে দেবো। 3টে কাজই আপনি করলেন না, কারণ আপনি আকাশে ছুরি ছুড়ে দিয়েছিলেন, সেটা পিঠে লাগে নাকি বুকে লাগবে সেটা দেখতে, সেটা উল্টে গিয়ে আপনার ইমেজে লেগে গেল। তো তো যদি কেউ বলে থাকে, আমি নাম বলবো না, যদি কেউ বলে থাকে যে এত টাকা পয়সা দিচ্ছিল, এই করছিল, তাহলে সেটা অন্যায় কথা। আপনার কাছে তো আপনার সাক্ষী বিষয়ে আছে। এত কথা হয়নি, কিন্তু যখন কপিল মিশ্রা কেজরিওয়ালের উপর অভিযোগ করলেন তখন সত্যি মানুষের মনে হয়েছিল যে ওনার সরকারের একজন মন্ত্রী তো এই কথা বলছেন। কিন্তু আপনি তো সেই সময় ডিফেন্ড করেছিলেন, ঢাল হয়ে দাঁড়িয়ে গেছিলেন আপনি কেজরিওয়ালের জন্য। ঢাল তো আমি সবসময় ছিলাম, আমি শুধু এটা জানতাম না যে ঢালের পেছনে যে রাজা থাকে সে বেঁচে যায় আর ঢাল ভেঙে যায়। তো আমি তো প্রথম দিন থেকেই ঢাল হয়েছিলাম, সবকিছু ছিলাম। আর তখন আমি এটা বলেও ছিলাম, আর আমি আজও এটা মানি যে যা কিছু বলবে প্রমাণ সহকারে বলবে। দেশের যে এত হাজার হাজার কোটি মানুষের ভরসা, সেটা কিন্তু মজার ব্যাপার নয় যে আপনি প্রতিদিন কিছু না কিছু করবেন। আমি সবসময় বলি রজতবাবু, আপকি আদালত হয়ে যাবে, লোকজন দেখবে, আপনার কথা শুনবে, কিন্তু যদি এইসব ফেল হয়ে যায় না, তাহলে আগামী 40 বছর ধরে মায়েরা তাদের সন্তানদের আন্দোলন করতে পাঠাবে না। যে কোনো দামিনী ছটপট করবে, দুর্নীতির মাধ্যমে যে কেউ দেশ লুট করবে, আর মায়েরা বলবে আরে সবাই নাটক করছে, এসব করে সরকার বানায়, নিজেদের মধ্যেই লড়াই করে আর সব কিছু বিক্রি করে দেয়। তাই ইতিহাস কিন্তু ক্ষমা করবে না। আমি তো গান বাজনা করে চালিয়ে নেব, কোটি কোটি মানুষের সামনে রোজ রাতে প্রোগ্রাম করব, ফিল্মফেয়ার চলে যাব, এখানে যাব সেখানে যাব, সবই চলতে থাকবে। কিছু মানুষ পূর্ব মুখ্যমন্ত্রী হয়ে যাবেন, বাংলোতে থাকবে, জিনিসপত্র নিয়ে থাকবে। কিন্তু সেই ছেলেটা যে চাকরি ছেড়েছিল, ঘাম ঝরিয়েছিল, টুপি পরে ঘুরে বেরিয়েছিল, গালাগালি শুনেছিল, যাকে লোকে বলবে যে আরে ভাই কেমন চলছে তোমার আম আদমি পার্টি, হ্যাঁ, তার কি হবে, তার স্বপ্নগুলোর কি হবে, এই প্রশ্ন তুলেই চলেছি ওই সব কার্যকর্তাদের উদ্দেশ্যে। আরে ওদের কথাও একটু ভাবো, ওদের কথা দেখুন শুনো। সেই কর্মকর্তারাই প্রশ্ন করছে, মিডিয়াতে ছাপা হচ্ছে যে গুপ্তাজি এবং গুপ্তাজির কাছ থেকে 50-50 কোটি টাকা নিয়ে রাজ্যসভায় টিকিট দেওয়া হয়েছে। আমি এমন কিছুই বলবো না, যদি মানহানি মামলা করে দেয় আমার কাছে দেওয়ার মতো টাকা পয়সা নেই। কিন্তু হ্যাঁ, উনি এটা অবশ্যই জিজ্ঞেস করছেন যে অজগরের মতো জড়ানোর গুণ ছাড়া আর কোন কোন গুণ ওনার মধ্যে আছে। আর কাল আমি দেখছিলাম যে কাল উনি নমিনেশনের জন্য গেছিলেন আর একাই ছিলেন। আমি একাই চলেছি অজানা অচেনা পথ ধরে, সব বিধায়করা একে একে এসেছেন আর সাংসদ হয়ে গেছেন। আর এটা তো আমাদের এখানে তো দিল্লি পুলিশ আমাদের একটুতেই ধরপাকড় করে। আমরা সোনিয়া ম্যাডামের কাছে গিয়েছিলাম কয়লার হিসেব চাইতে, দিল্লি পুলিশ গ্রেপ্তার করে নিল। 6:30টার সময় তো মানে নতুন দিল্লি পুলিশ স্টেশনে 3-4 হাজার জন ছেলে মেয়ে দাঁড়িয়েছিল ভারত মাতার জয়ধ্বনি দেওয়ার জন্য। সেই জোশ নিয়ে আমরা চলছিলাম। তো এখন গুপ্তাবাবু ফাটাফাটি র্যালি করবেন, ভাষণ দেবেন, রাজ্যসভায় সমস্ত বিজেপির প্রলাপীদেরকে চিৎ করে দেবেন আর কংগ্রেসের আলাপীদেরকে। আর তারপর আমাদের গোটা দেশ সম্মোহিত বলবে কি অসাধারণ একজন এনেছে, কোহিনূর যেটা হারিয়ে গেছিল লন্ডন থেকে সেটা নিজের বাড়িতেই পাওয়া গেল। তাই এর জন্য অনেক অভিনন্দন। কিন্তু ওই সুশীল গুপ্তাজি আপনাকে সাবধান করে দিয়েছেন, আপনি যেন অনুশাসনের মধ্যে থাকেন, সংযত হন। এখন আমার দুর্ভাগ্যের ব্যাপার হলো এই যে আমার ইনকাম করা ক্রিম চেটে কুকুর শহরে ঘেউ ঘেউ করছে।
এটা জঙ্গলের দুর্ভাগ্য। এই দিনটাও দেখার ছিল, তাই হয়তো দেখছি। এখানে জনতার মধ্যে থেকে কেউ যদি স্যার স্যার শিওর আপনি স্যার আমার প্রশ্নটা খুবই ছোট। আপনি রাজনীতিতে ছিলেন না, শিক্ষা জগতে ছিলেন। আপনি যখন রাজনীতিতে এসে তখন আপনি এই ধরনের কেনা বেচা দেখলেন, তাহলে আপনার মনে হয় না আপনি যে কাজটা আগে করতেন, আপনার কথাগুলো লাইভে শোনার পর আমার মনে হচ্ছে যে আপনি দেশকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন যদি আপনি এইভাবে ইন্ডিপেন্ডেন্ট ভাবে একজন মোটিভেশনাল গুরু রূপে দেশকে পথপ্রদর্শক হিসেবে আপনার জ্ঞান আমাদেরকে দেন। আমি কোনো জিনিস প্ল্যান করে করি না, নিয়তি যেদিকে নিয়ে যায় সেদিকেই যাই। আর আমি মনে করি যে চাণক্য যদি ছাত্রদের শিক্ষা দেয় তাহলেও শিষ্যদের মঙ্গল হয়, কিন্তু সিকান্দারের আক্রমণের সময় যদি চন্দ্রগুপ্তদের তৈরি করে তাহলেও কিন্তু দেশের মঙ্গল হয়। খুবই ভালো, হ্যাঁ, থ্যাংক ইউ। আমি সকলকে আশ্বস্ত করতে চাই আর দেশকেও আশ্বস্ত করতে চাই যে কবিরের যে ছোট্ট একটু অংশ আমাদের আত্মায় জড়িয়ে রয়েছে, বাবা নাগার্জুনের রয়েছে, দিনকারের রয়েছে। क्योंकि वे बोले दरबार सजाओ, वे बोले जयकार लगाओ, वे बोले हम जितना बोले तुम केवल उतना दोहराओ। वाणी पर इतना अंकुश कैसे सहते, वाणी पर इतना अंकुश कैसे सहते, हम कबीर के वंशज चुप कैसे रहते, हम कबीर के वंशज चुप कहते रहते। हमने कहा अभी मत बदलो, दुनिया की आशाएं हम हैं, वे बोले अब तो सत्ता की वरदाई भाषाएं हम हैं। हमने कहा व्यर्थ मत बोलो, गूंगों की भाषाएं हम हैं, वे बोले बस शोर मचाओ, इसी शोर से आए हम हैं। इतने कोलाहल में मन की क्या कहते, রেডিওতেও বলতে পারেনি। इतने कोलाहल में मन की क्या कहते, हम कबीर के वंशज चुप कैसे रहते, हम दिनकर के वंशज चुप कैसे रहते, हैं महाप्राण के वंशज चुप कैसे रहते। তো চুপ করে থাকবো না, বলতেই থাকবো।